আপনি কোথাও ভিক্ষুক পাবেন না। নিজেই আলাদা ঘর বাড়ি করেছি, তখন আমি আর সেই ভিক্ষুকদেরকে পাচ্ছি না, কারণ মানুষের অবস্থান ফিরেছে। গ্রামে গঞ্জে আগে যেই হারে ভিক্ষুক ছিল সেই হারে নেই। এখন একটু বাজারমুখী আপনি দেখেন ফ্যাশনেবল ভিক্ষুক, আপনি একটু রেল স্টেশনে, বাস স্টেশনে আপনি যেটা দেখবেন, এদের বেশিরভাগই হলো নাটকবাজ। ঢাকা শহর ছাড়া আপনি দেখবেন শহরমুখী ছাড়া গ্রামগঞ্জে যেভাবে আগে ভিক্ষুক ছিল, আপনি কোথাও ভিক্ষুক পাবেন না। আপনাদের এই কথাটা, আমি একজন বড় মাপের নেতা না, কিন্তু আমি মফস্বল রাজনীতি করা একজন কর্মী। অতএব আমি যেই হারে আমার বাবার বাড়িতে ভিক্ষা দিয়েছি, আমরা আমার শ্বশুর বাড়ি এসে আমি সেই ভিক্ষুকদের কিছু অংশ দেখেছি। আবার একটা সময় আমি যখন আবার নিজেই আলাদা ঘর বাড়ি করেছি, তখন আমি আর সেই ভিক্ষুকদেরকে পাচ্ছি না, কারণ মানুষের অবস্থান ফিরেছে। ঢাকা শহরে অনেক ভিক্ষুক আছে, এবং কি ঢাকা শহরে অনেক ভিক্ষুক একটা সিন্ডিকেটের মতো। আসল ভিক্ষুক কারা সেটা আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, ভিক্ষা নিয়ে অনেকগুলি প্রতিবেদন আছে, অবশ্যই আপনি জানেন, আমার বিজ্ঞ আলোচক বৃন্দরা জানেন, এবং কি সমাজের লোকজন জানেন, এবং কি বিভিন্ন সংস্থা থেকে এই ভিক্ষুকদেরকে পুনর্বাসিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকার থেকেও নেওয়া হয়েছে, সেটাও আমি দেখেছি। আমার হাজবেন্ড যে চাকরিটা করেন, সেখান থেকেও আমি অনেক ভিক্ষুকদেরকে দেখেছি। ঢাকার বাহিরে কি আপনি কোথাও কোনো রেল স্টেশন, বাস স্টেশন এরকম কোথাও কোনো জায়গায় গিয়েছেন ঢাকার বাহিরে? হ্যাঁ, গিয়েছি, সেখানে ভিক্ষুক আছে। ওই জায়গায় সেখানে ভিক্ষুক আছে, হ্যাঁ সেখানে ভিক্ষুক আছে। তো এগুলি সিন্ডিকেটের মতো, বুঝছেন, এগুলি কিছুকে লাগিয়ে দিয়ে, যে বাচ্চাগুলো অন্যের বাচ্চা নিয়ে কোলে নিয়ে বিভিন্ন রকম আছে। তারপরেও যেন ভিক্ষাবৃত্তি না থাকে, এটা আমাদের সকলের চাহিদা, আমাদের চাওয়া। এবং কি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটা ওরকম অমূলক না। এখনো যদি যারা প্রফেশনালি ভিক্ষুক, চাঁদাবাজ না, তাদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে ভালোভাবে ফিরিয়ে আনা যায়, বোঝানো যায়, এটা একটা জঘন্যতম কাজ, যেটা সেই আমাদের মহান সৃষ্টিকর্তা, আমাদের মুসলমান ধর্মের সেখানেও বলা হয়েছে যে ভিক্ষাবৃত্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সেহেতু সেখানে আমরা কেউই চাই না ভিক্ষাবৃত্তি থাকুক। আল্লাহ যেটা পছন্দ করেন না, আমরাও করি না। সেখানে এই প্রশিক্ষণ দিয়ে এদেরকে যদি লজ্জা দেয়া যায়, আমার মনে হয় একটা ভালো উদ্যোগ। আর যে কথাটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সেই কথাটার যথেষ্ট যুক্তি আছে। আপনি গ্রামে গঞ্জে আগে যেই হারে ভিক্ষুক ছিল সেই হারে নেই। এখন একটু বাজারমুখী আপনি দেখেন ফ্যাশনেবল ভিক্ষুক, আপনি একটু রেল স্টেশনে, বাস স্টেশনে আপনি যেটা দেখবেন, এদের বেশিরভাগই হলো নাটকবাজ, বুঝছেন। তো এদেরকে ধরে ধরে এইভাবে পানিশমেন্টের আওতায় আনা উচিত, কারণ এরা কাজ দিলে কাজ করতে চায় না। এদেরকে দোকান দিয়ে আমি দেখেছি, আমি নিজে শুনতাম, আমার হাজবেন্ড এসে বাসায় গল্প করতো যে দোকান দিয়ে দিচ্ছি নেবে না, ভ্যান দিচ্ছি, রিক্সা দিচ্ছি নেবে না, হ্যাঁ গরু ছাগল দিচ্ছি লালন পালন করার জন্য নেবে না, তারা নেবে না, বুঝছেন। এরকম হলো এদের হলো একটা ব্যবসা, যারা ভিক্ষা করে বেশি টাকা পায়, এদের একটা এত খারাপ নেচার হয়ে গেছে, এই নেচারের জন্য এরা আর মালিক হতে চায় না। তো এইরকম একটা উদ্যোগ এসেছে, একটা প্রজেক্ট হয়তো এভাবে পেয়েছে বলেই ভিক্ষুকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই দিকটাকে বলে আরেকজনের বক্তব্যকে ছোট করার মতো মনে হয় আমার কিছু নাই, কারণ যথেষ্ট উদাহরণ আমাদের সমাজে আছে। আরেকটা বিষয়, মাসুম দেওয়ান বলেছেন বাজেট বাস্তবায়ন হলে ভিক্ষা করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আমি মাসুম দেওয়ানকে বলবো, ভাইয়া আপনি সম্ভবত বাজেটটা বুঝতে পারেননি। এখানে নিম্ন আয়ের মানুষদের জন্য বাজেটে ঘোষণা হয়েছে একদম দ্রব্যমূল্যের দাম থেকে তরি তরকারি এগুলো সবকিছুর দাম কমিয়ে দেওয়া হয়েছে, নাগালের ভেতরে নিয়ে আসা হয়েছে। সেটা বাস্তবায়িত হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, কারণ জুনের 30 তারিখ পর্যন্ত এখনো 23-24 সালের বাজেট চলতেছে, যার জন্য এখনো আমরা সেই আওতায় চালাইতে পারবো না, চলছে না, এটা স্বাভাবিক। 1 তারিখ থেকে আপনারা সেই বাজেটের নিয়মটা পাবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। অতএব বাজেট নিয়ে আপনাকে আরেকটু সুন্দর করে জানতে হবে। আমার আরেক বক্তার কথাটাই এই বাজেট নিয়ে মনে পড়েছে, আমি একটু বলে নিই, ভুলে যাব। এই যে নুরুজ্জামান সাহেব বলেছিলেন বাজেট নিয়ে একটা কথা, যে 2.5 লাখ টাকা আয় করলে তাকে কর দিতে হবে। আমি ওনাকে একটু সংশোধন করে দিতে চাচ্ছি, এখানে হলো
3 লাখের উপরে, মানে 3.5 লাখ টাকা আয় করলে তাকে কর দিতে হবে। এই বিষয়টা উনি একটু সংখ্যাটা ভুল বলেছেন, যাই হোক জেনে নেবেন। আরেকটা বিষয় হলো, আমার আরেক জনগণ বন্ধু আম জনতা ইয়াকুব খান একদমই আলাদা করে মিলি আপাকে প্রশ্ন করেছেন। আগের প্রশ্নগুলি আবুল কালাম আজাদ ভাইকে করেছেন, উনি দিয়েছেন, তারপর আমি দিলাম, চোখের সামনে এসেছে তাই। ইয়াকুব খান মিলি আপাকে বলেছে 97 জন কর্মকর্তাকে খুন করে হত্যা করেছেন, আর তারপরে আজিজকে ক্ষমতায় দেওয়া হয়েছে। আমি আমার ভাইকে বলবো, ভাই এই ভয়েস অফ পিপলে এখানে এই কর্মকর্তা হত্যা নিয়ে অনেকগুলি টকশোতে কথা বলেছি, আপনি একটু দেখবেন। আর আপনার জানার জন্য আমি আরেকটু ছোট্ট করে বলি, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পড়েছে, তারপরে সেনা কর্মকর্তাদেরকে কেন খুন করতে হলো সদ্য ক্ষমতায় এসে? এই তাকে কলুষিত করার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বিএনপি সরকার। বিএনপি তখন সরকারে ছিল না, এরা করেছে। তার অনেক অডিও ভিডিও, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান যে তার মাকে সরতে বলেছে, 41 বার ফোন দিয়েছে, বা সংখ্যাটা আরো বেশি কম হতে পারে। তো সেই বিষয়টা একটু ভাইয়া আপনি জেনে নেবেন, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এতগুলা সেনা সদস্যকে কেন খুন করাবেন? অনেক ইতিহাস আছে, অনেক পত্রিকায় আছে, আপনি একটু জেনে নেবেন। ফুয়াদ ফুয়াদ ছোট্ট মতো একটা ছেলে, উনি অত বয়স্ক না, উনি বলেছে এরকম হলে রাজনীতিতে করার মানুষ পাওয়া যাবে না। হ্যাঁ, ভিক্ষুক নেই বললো, এখন ভিক্ষুকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, এরকম একটা কথা ফুয়াদ বলেছে। তো আমি ছোট ভাইকে বলবো, ছোট ভাই তুমি হয়তো এই 15 বছরে, বড় জোর তোমার বয়স 20 বছর বা 25 বছর, তো যার জন্য তুমি এর আগের সময়টা দেখোনি বলে তোমার মনে পড়ছে না যে তখন বিএনপির সময়টা কেমন ছিল। বিস্তারিত যদি এখন বলতে যাই, এই সঞ্চালক আমাকে আজকের জন্য আর সময় দেবে না। তুমি যদি আমার মুখ থেকে শুনতে চাও সেই ইতিহাস, গায়ের লোম কাটা দেবে তোমার, তখন তুমি শুনতে আরেকটা দিন আয়োজন হোক, তুমি এসো, তুমি শোনো সেই সেই সময়কার পরিবারের একজন মানুষ আমি ছিলাম, কিভাবে জর্জরিত হয়েছে আমার পরিবার। আমি দেখেছি কিভাবে চতুর্দিকে সেই বিএনপির মানুষের অত্যাচার। হ্যাঁ, বলবেন সবাই খারাপ না, সবাই খারাপ না, তবে বেশিরভাগই খারাপ ছিল। আর এখন যদি আওয়ামী লীগের ভিতরে কিছু কিছু লোক খারাপ হয়ে থাকে, ধিক্কার জানাই আমি তাদেরকে। বেহায়া, নির্লজ্জতা দিয়ে তারা খারাপ কিছু করতেছে, দেশের কল্যাণ করতেছে না, দেশ প্রেমিক না তারা। ঘৃণা করি আপনার মতো আমিও, এবং কি আমি বিশ্বাস করি অসংখ্য অগণিত আওয়ামী লীগের দেশপ্রেমিক আছে, এবং কি মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে ঘৃণা করেন। হ্যাঁ, ছোট্ট করে ভাই আর 2টা ভাইয়ের প্রশ্ন আছে। মনির ভাই নামে একজন প্রশ্ন করেছে ছাত্রলীগ ধর্ষণ করেছে, সেই বিষয়টা আমি বলবো ভাই আপনি একটু জেনে দেখেন, ছাত্রলীগের যে ছেলেরা ধর্ষণ করেছে তাদের শাস্তি হয়েছে কিছু, আর এখনো যারা সেই বিচারাধীন আছে তাদের শাস্তি হোক আমি দাবি করছি আওয়ামী লীগের একজন কর্মী হয়ে। কিন্তু আপনি একটু জেনে দেখবেন বিএনপি ঘরে ঘরে গিয়ে সেই গর্ভপাত হওয়া মহিলাকেও ধর্ষণ করার জন্য কিরকম করেছে, এবং কি বাপের সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, সেই ইতিহাসগুলো আপনি একটু দেখে নেবেন। আমি আপনাকে দেখাতে পারবো একদম প্রমাণ দিয়ে দিয়ে। আরেকটা অনুষ্ঠানে আজকে সঞ্চালক সময় দিচ্ছে না। ধন্যবাদ। আরেকজন ভাই প্রশ্ন করেছে আবুল কালাম আজাদ ভাইয়ের বক্তব্য অনেক চমৎকার বক্তব্য ভাই অনেকগুলা দিয়েছেন। ভাইয়ের কথাগুলো ছিল এরকম, সুইপার থেকে অফিসার সকলের থেকে টাকা নিতেন বেনজির সাহেব। তো এই ভাইয়ের যদি এই কথাগুলি সঠিক হয়ে থাকে, আমার বক্তব্যে আমি একবারও ছাপাই গাই নাই।